প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের সপরিবারের সৌজন্য সাক্ষাৎ। 22 জানুয়ারি সিলেট থেকে শুরু বিএনপির নির্বাচনী প্রচার। আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার আনুষ্ঠানিক নির্বাচন কার্যক্রম শুরু করবেন আগামী 22 জানুয়ারি। পোস্টাল ব্যালটে ধানের শীষের অবস্থান ঘিরে বিতর্ক। সিইসির কাছে বিএনপির নালিশ, লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ জামায়াতের। হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে প্রচারণার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। ফলাফল হার দিকেও যায়, তখন এই গণভোটের পরেও তো কেউ আইনি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। কোন পক্ষ নয়, সংস্কার চায় সরকার, দাবি আইন উপদেষ্টার। ইসলামী আন্দোলনকে ছাড়াই 11 দলের আসন ঘোষণা। জামাত 179, এনসিপি 30 ও খেলাফত মজলিস 20 আসনে লড়বে। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়াদের দায় মুক্তি অধ্যাদেশের অনুমোদন প্রত্যাহার করা হবে, ফৌজদারি মামলাও বলছে সরকার। সম্ভাব্য হামলা মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক ইরান। যুক্তরাষ্ট্রকে আকাশ সীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব। এবং বিপিএল বয়কটের বিষয় পুনর্বিবেচনা করবেন ক্রিকেটাররা। আপত্তির মুখে বিসিবি পরিচালক নাজমুলকে ফাইন্যান্স কমিটি থেকে অব্যাহতি, দর্শকদের ভাঙচুর। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং দর্শক আমি নাফিসা হক। আপনারা এতক্ষণ দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা। স্ত্রী জোবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান সহ তারেক রহমান বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার কন্যা দিনা ইউনূসের সঙ্গে তারা 1 ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন। এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। পোস্টাল ব্যালটে ভাঁজের মাঝখানে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে সিইসির সঙ্গে দেখা করেছেন দলটির নেতারা। আর এই বিষয়ে তদন্তের দাবিও জানিয়েছে দলটি। সংবাদ সম্মেলন করে বিএনপি জানিয়েছে আগামী 22 জানুয়ারি সিলেট সফরের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট দেওয়ার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। প্রবাসীদের কাছে পাঠানো ব্যালট পেপারের ভাঁজের মাঝখানে রাখা হয়েছে ধানের শীষ প্রতীক। এ নিয়ে চলছে বিতর্ক। এ বিষয়ে নির্বাচন কমিশনে গিয়ে নালিশ জানিয়ে এসেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে সিএসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে উদ্বেগ জানিয়েছেন দলটির নেতারা। পোস্টাল ব্যালট যেগুলো প্রবাসীদের জন্য পাঠানো হয়েছে, আমরা বলেছি আগের মতোই উদ্বেগ প্রকাশ করেছি। এখানে সঠিকভাবে বিবেচনা করা হয় নাই। যারা এই পোস্টাল ব্যালট প্রণয়নের কাজে ছিল এবং প্রেরণের কাজে ছিল বা এগুলোর বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদেরকে ব্যাখ্যা দিতে হবে, ইলেকশন কমিশনকে ব্যাখ্যা দিতে হবে। এবং এখন যে সমস্ত পোস্টাল ব্যালটগুলো আপনারা দেখছেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকারে আসছে, এক একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, যেটা 22 তারিখে হওয়ার কথা। এদিকে গুলশানের সংবাদ সম্মেলনে আসেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। পোস্টাল ব্যালটে ধানের শীষের অবস্থান নিয়ে তদন্তের দাবি জানান তিনি। খুব সুকৌশলে আমাদের যে মার্কা ধানের শীষ সেটাকে এমন একটা জায়গায় রাখা হয়েছে যেটা সহজে চোখে পড়ে না এবং ভাঁজের উপর পড়ে। এটা নিয়ে ওনারা ইন্টারনালি যদি রিওয়ার্ক করেন তারপরে আমার ধারণা এখানে বেটার রেজাল্ট আসবে। তবে অবশ্যই এটি র্যান্ডমলি হয় নাই, কোথাও না কোথাও থেকে হয়তো উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। যারা করেছেন ডেফিনেটলি এটা অন্যদের ব্যাপারে হয়তো নির্বাচন কমিশন তাদের ভেতর থেকে কাজ করবেন, দেখবেন, তদন্ত করবেন, সেটা আমাদের প্রত্যাশা। তিনি জানান 22 জানুয়ারি সিলেট সফরের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ব্যারিস্টার জাইমা রহমানের ভেরিফাইড পেজ ছাড়া অন্য কোনো ফেসবুক আইডি নেই, কোনো আইডি নেই ডাক্তার জুবাইদা রহমানের। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানান তিনি। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের নামেও অনেকগুলো ফেক ফেসবুক পেজ এবং আইডি খোলা হয়েছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠ প্রশাসনে দ্বৈত নীতির অভিযোগ তুলেছে
বাংলাদেশের জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে সিইসি AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই অভিযোগ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ডাক্তার হামিদুর রহমান আজাদ। মৌলিক কতগুলো দাবি ছিল, তার একটি হচ্ছে লেভেল ফ্লাইং ফিল্ড। প্রশাসনের নিরপেক্ষতা যদি নিশ্চিত করা না যায় তাহলে লেভেল ফ্লাইং ফিল্ড হবে না। 11 দলীয় আসন সমঝোতার নানা নাটকীয়তার পর 8 দলের 253 আসন ঘোষণা করা হয়েছে। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি জোটে শেষ পর্যন্ত এই 11 দল থাকবে কিনা। বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে সংবাদ সম্মেলন করার পরে এই আসন সংখ্যা ঘোষণা করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তবে এই সংবাদ সম্মেলনের আসেনি ইসলামী আন্দোলন। 253 আসনের মধ্যে জামায়াতে ইসলামী 179, এনসিপি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, এবি পার্টি 3, এলডিপি 7, নেজামে ইসলাম 2 এবং বিডিপি 2 আসন পায়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, খুন, দুর্নীতি, চাঁদাবাজির রাজনীতি তারা আর দেখতে চান না। নতুন বাংলাদেশ গড়তে তাদের এই আয়োজন। অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং দেখতে চায় না বলেও জানিয়েছেন। আরও জানিয়েছেন, আওয়ামী লীগ ও বিএনপির শাসন দেশবাসী দেখেছে, আর এখন অনুরোধ করব ন্যায়ের শাসন দেখার জন্য। দিল্লির দাসত্ব থেকে তারা মুক্তি পেতে চান। সকল সাংবাদিক বন্ধুগণকে 11 দলের এবং প্রত্যাশার দেশবাসীর ক্যান্ডিডেট, আমরা তাদের পাশে থাকবো, বিজয়ের জন্য একসাথে লড়াই করব এবং প্রিয় দেশবাসীকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাবো। আমরা যারা আজকে মঞ্চে এখানে উপস্থিত হয়েছি, আমাদের পক্ষে রায় দিয়ে এই দেশের সেবা করার জন্য সুযোগ দেবেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, গণভোট নিয়ে সংস্কারের পক্ষে দাঁড়িয়েছে সরকার, কোনো দলের পক্ষে নয়। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি। সংস্কারের পক্ষে বলছি। এখন আপনি আইনের বিভিন্ন রকম ব্যাখ্যা দিতে পারেন, যদি আইনের ইন্টারপ্রিটেশন একটা অনেক বড় ব্যাখ্যা হচ্ছে আলটিমেট আপনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি জনকল্যাণ, জনগণের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ? আমরা সেটার পক্ষে দাঁড়িয়েছি, আমরা কিন্তু কোনো দলের পক্ষে দাঁড়াই নাই। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে শুক্রবার নাগরিক শোক সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শোক সভা আয়োজক কমিটির আহ্বায়ক ডক্টর মাহবুবুল্লাহ। বলেছেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দুপুর 2:30টায় শুরু হবে এই শোক সভা। অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন, তবে তারা বক্তব্য দেবেন না। শোকসভায় রাজনীতিবিদ, সাংবাদিক, অর্থনীতিবিদ, শিক্ষক ও বিচারক সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনরা অংশ নেবেন, তবে আমন্ত্রণপত্র ছাড়া প্রবেশের সুযোগ থাকবে না। নাগরিক সমাজের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। আয়োজনটি হবে আগামীকাল দুপুর 2:30টায় সংসদের দক্ষিণ প্লাজায়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে আমন্ত্রণ জানিয়েছি এবং রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীদের দায় মুক্তি দিয়ে জারি করা অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ অনুমোদন পেয়েছে পরিষদের সভায়। আইন উপদেষ্টা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই এই অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হবে। আরও জানিয়েছেন, ফৌজদারি মামলাও প্রত্যাহার করে নেবে সরকার। 2024-এর ছাত্র জনতার রাজপথ কাঁপানো জুলাই মাস শেষ হয় শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে 5 আগস্ট। 16 বছরের স্বৈরাচারী শাসনের অবসানের ক্ষণ স্মরণীয় করতে আন্দোলনকারীরা এর নাম দেয় 36 জুলাই বিপ্লব, যার ফলে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল ফ্যাসিস্ট। শহীদদের রক্ত এবং যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিল। পথে পথে ছিল উল্লাসমুখর জনতার জোয়ার। নানা নাটকীয়তার পর মানিক মিয়া এভিনিউয়ে দেয়া হয় জাতির আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র। সেখানে দাবি ছিল জুলাই অভ্যুত্থানে অংশ নেয়াদের দায় মুক্তির।
দুইটা মিটিং করছি বুঝছেন। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল একথা জানান। হিউম্যান রাইটস কমিশন যদি দেখে যে না, যেই হত্যাকাণ্ডটা ঘটেছে এটা রাজনৈতিক প্রতিরোধের প্রক্রিয়ায় ঘটেছে, সেটার কোনো দায় থাকবে না, সেখান থেকে দায় মুক্তি পাওয়া হবে। আইন উপদেষ্টা আরও জানান, জুলাই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রত্যাহার করার পদক্ষেপ নেবে সরকার। আমরা এখন দেখব জুলাই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হয়েছে কিনা, এটা অবশ্যই আমরা নিজেরাও ইনভেস্টিগেট করব। আগামী 5 থেকে 7 দিনের মধ্যে গেজেট জারির মাধ্যমে এই অধ্যাদেশটি আইনে পরিণত করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। ক্যাবিনেটে অনুমোদিত হয়েছে। শাফিয়া ইসলাসনা, নিউজ 24, ঢাকা। আগামী সোমবার বিকেল 5টায় সায়েন্স ল্যাবে গণজমায়েত এবং অধ্যাদেশ মঞ্চ তৈরির ঘোষণা দিয়ে রাস্তা ছেড়েছেন আন্দোলনরত 7 কলেজ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর থেকেই রাজধানীর সায়েন্স ল্যাব এবং টেকনিক্যাল মোড় অবরোধ করে বিক্ষোভ করেন তারা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনে চূড়ান্ত অধ্যাদেশ জারির 1 দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো রাস্তায় নামেন তারা। বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিস্তারিত রিপোর্টে। দ্বিতীয় দিনের মতো রাজধানীতে সড়ক অবরোধ করেন 7 কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন তারা। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের সব সড়কে দেখা দেয় তীব্র যানজট। চলতি পথে আটকা পড়াদের ভোগান্তি ছিল চরমে। কিন্তু সাধারণ জনগণ বলতেছে আমরা আমাদের মধ্যে সমস্যা, সরকার কি করে? সরকার যে সিদ্ধান্ত নিছে সেটা বাস্তবায়ন করে আমাদের সাধারণ জনগণকে মুক্ত করে দিক। আমরা আর চাচ্ছি না যেখানে সেখানে তারা আন্দোলন করুক। একই সময়ে মিরপুরে টেকনিক্যাল মোড়ে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছেন 1.5 বছরে সরকারের সিদ্ধান্তহীনতার কারণে সেশন জট সহ নানান ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। গতকালকে এখানে অবরোধ করেছি, আশানুরূপ ফলাফল পাই নাই, বিদায় আজকে আবার আমরা অবরোধ করেছি। আমাদের এখনো পরিচয়টা সেভাবে নির্ধারণ করা হয়নি, তো পরিচয় ছাড়া আমরা কিভাবে ক্লাস করব? এই এলাকার সড়কগুলোতেও বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। পরে আগামী সোমবার বিকেলে সায়েন্স ল্যাবে গণজমায়েত ও অধ্যাদেশ মঞ্চ তৈরির ঘোষণা দিয়ে রাস্তা ছাড়েন শিক্ষার্থীরা। অধ্যাদেশের দাবি নিয়ে গণজমায়েত আয়োজন করা হবে এবং অধ্যাদেশ মঞ্চ এখানে স্থাপন করা হবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশের দাবিতে বুধবার থেকে আবারও রাস্তায় আন্দোলনে 7 কলেজের শিক্ষার্থীরা। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের মানবিক উদ্যোগে আবারও ঘুচল আধার। বিনামূল্যে ছানি অপারেশনের মাধ্যমে দৃষ্টিহীন চোখে পৃথিবীর রং দেখার সুযোগ পেলেন 9 জন সুবিধাবঞ্চিত মানুষ। শুধু অপারেশনই নয়, পরম যত্নে রোগীদের পৌঁছে দেওয়া হচ্ছে সুস্থতার দ্বার প্রান্তে। কুয়াশাচ্ছন্ন মেঘের আকাশ, কিন্তু বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডের এই হাসপাতালটির ভেতরে আলোর মিছিল। এখানে চলছে দৃষ্টি ফিরিয়ে দেওয়ার এক নিরলস কর্মযজ্ঞ। বৃহস্পতিবার দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ পরিচালিত বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে পরম মমতায় বরণ করে নেওয়া হয়েছে 9 রোগীকে। লক্ষ্য একটাই, বিনামূল্যে ছানি অপারেশনের মাধ্যমে ফিরিয়ে দেয়া তাদের হারিয়ে যাওয়া দৃষ্টিশক্তি। আমার সরকার সমস্যা ছিল, সব দিয়ে মিলে বসুন্ধরা গ্রুপ উন্নত ধরনের চিকিৎসা করে দিল ফ্রি। মানে মালিকের খরচা দিয়ে আছে। বসুন্ধরা আমার ভালো, খুব অত্যন্ত তারা সুযোগ সুবিধা ভালো আইসক্রিম দেখলাম, ভালো সুযোগ সুবিধা দিচ্ছে এবং তারা যথেষ্ট পরিমাণে তাদের ব্যবহার আচার আচরণ খুব ভালো লাগতেছে। এখানে কোনো খরচ হয় নাই। ভিশন কেয়ার ফাউন্ডেশন, খানাখুনিয়ারি কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি এবং হারানুল্লাহ ফকির রহমতুল্লাহ আলাই ট্রাস্টের সম্মিলিত প্রয়াসে মানবতার সেবায় রচিত হলো এই উজ্জ্বল অধ্যায়। আমরা একটা স্যাম্পল দেখেছি, আমরা কোনো জায়গায় কুষ্টিয়াতে আমরা সেখানে 2400 রোগী দেখছি, সেখান থেকে 200 রোগী সিলেক্ট করেছি। প্রত্যেকবারই ওরা অর্গানাইজ করে 40 থেকে 50 জন রোগী আমাদের এখানে পাঠায়। আমরা অপারেশন করে দিই, তারা অপারেশন করার পর তারা সুস্থ হয়ে সুন্দরভাবে চলে যায়। বসুন্ধরা আই হসপিটালের এই মানবিক আলোকবর্তিকা এভাবেই ছড়িয়ে পড়ুক দেশ জুড়ে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।
সরকারি প্রকল্পে কাজের স্বচ্ছতা নিশ্চিতে পিপিই সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আইসিএমএবি এর 25তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানিয়েছেন। আরও বলেন, দেশের উন্নয়নে দুর্নীতিমুক্ত ব্যবসা বান্ধব অর্থনীতির যাত্রায় নিজেদের মেধাশক্তির প্রমাণ রাখবে সদ্য গ্র্যাজুয়েটরা। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিআর এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান সহ আইসিএমএবির সদস্যরা। ক্রিকেটারদের দাবির মুখে বিসিবির ফাইন্যান্স কমিটির দায়িত্ব থেকে পরিচালক নাজমুল ইসলামকে অব্যাহতি দিয়েছে বিসিবি। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মিঠুন জানান, তিনি পদত্যাগ না করলে বিপিএল খেলবেন না ক্রিকেটাররা, যার ফলে ঢাকা পর্বের প্রথম দিনের ম্যাচ স্থগিত করে বিসিবি। আর এদিকে খেলা দেখতে এসে হতাশ দর্শকরা স্টেডিয়ামের সামনে সড়ক অবরোধ এবং ভাঙচুর চালান। আর বিপিএল এ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিসিবি। তবে সন্ধ্যার পর আনুষ্ঠানিক চিঠি দিয়ে কোয়াব জানিয়েছে, ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আন্দোলনের বিষয়ে পুনর্বিবেচনা করবেন ক্রিকেটাররা। শর্ত দেয়া হয় এম নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার। বিশ্বকাপ ইস্যু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বাজে মন্তব্যের পর থেকে উতাল দেশের ক্রিকেট। কোয়াব প্রতিবাদ জানালে আরো তেতে ওঠে নাজমুল। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মিঠুন ঘোষণা দেন, নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত মাঠে ফিরবেন না ক্রিকেটাররা। বিসিবির পক্ষ থেকে স্থগিত ঘোষণা করা হয় ঢাকা পর্বে বিপিএল এর প্রথম ম্যাচ। এর পরপরই খেলা দেখতে এসে বিক্ষোভে ফেটে পড়েন সমর্থকরা, ভাঙচুর চালায় স্টেডিয়ামের বাইরে। পরে সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের পক্ষ থেকে জানানো হয়, নাজমুল অনবরত মানহানি করেছেন ক্রিকেটারদের। বিসিবি থেকে তার বিদায় না হলে খেলবেন না কেউ। তাহলে 15 থেকে 20টা ইস্যু নিয়ে আমরা বিসিবির কাছে প্রতিনিয়ত গিয়েছি, কিন্তু বিসিবি থেকে আমরা নট এ সিঙ্গেল সাবজেক্ট যেটার আমরা সমাধান পেয়েছি। ক্রীড়া অঙ্গনের জন্য এটা একটা লজ্জাজনক। আর আমার কাছে মনে হয় যে উনি যে মন্তব্যটা করেছেন, আমি জানি না উনি কিভাবে করেছেন, বুঝে করেছেন না বুঝে করেছেন। মাঠে খেলা না হোক এটার এগেনস্টে আমরা না, আমরা মাঠে খেলতে চাই এবং সুষ্ঠুভাবে যাতে ক্রিকেট খেলাটা হয় এটাই আমরা চাই। এরপরই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে গণমাধ্যমে বিসিবি জানায়, অর্থ বিভাগের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে নাজমুল ইসলামকে। তবে তাতেও সন্তুষ্ট নন ক্রিকেটাররা। বৃহস্পতিবার বিপিএল এর দ্বিতীয় ম্যাচও মাঠে গড়ায়নি। এক্স ক্যাপ্টেন হিসেবে আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।